আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশ ভারত আরো একবার বিশ্বকাপে মুখোমুখি এবং ইন্ডিয়া এবং বাংলাদেশ যখন মুখোমুখি হয় সেই লড়াইকে কেন্দ্র করে মোটামুটি একটা বারুদে উত্তেজনা তৈরি হয়। যেই ফ্যাক্টসগুলো আসলে এই ম্যাচের প্রভাবক হবে, যেই ঘটনাগুলো আসলে বাংলাদেশ ভারত ম্যাচের ফলকে প্রভাবিত করবে, সেই ফ্যাক্টসগুলো নিয়ে আলোচনা করতে চাই। আমার কাছে মনে হয় এই আলোচনাটা এই মুহূর্তে খুব বেশি গুরুত্বপূর্ণ। এক নম্বর ফ্যাক্ট সেটা আমার কাছে মনে হয় আম্পায়ারিং। মানে অনেকেই মন্তব্য করতে পারেন যে আসলে আম্পায়ার তো মানুষ, আম্পায়ার তো রোবট না, আম্পায়ার নিজেই কোনো টেকনোলজি না। বাংলাদেশ ভারত ম্যাচ মানে আসলে ভাই আম্পায়ারিং এর গ্যাঞ্জামটা লাগে, এবং আম্পায়ার হিসেবে যারা থাকে তারা মোটামুটি ফিঙ্গারটা রেজ করার জন্য একটা মানে প্রিকশন নিয়ে থাকেন যে আসলে যে কোনো সময় যদি অ্যাপিল হয় আমি যেন ফাস্টেস্ট টাইমের মধ্যে আঙুলটা উঠিয়ে দিতে পারি। এই যে একটা ঘটনা বাংলাদেশের ভারতের বিপক্ষে ম্যাচের আগেই সেটার একটা কম বেশি ড্রেস রিহার্সেল হয়েছে। নেপালের বিপক্ষে বাংলাদেশ খেলছে, ডাউন দ্য লেগে বল চলে যাচ্ছে, যত খুশি আউট দিয়ে দাও। লিটন কুমার দাসকে তো একদম প্রথম ওভারে এলবিডব্লিউ দিয়ে দেওয়া হলো। লিটনের ভাই আমরা সমালোচনা করবো, আমাদের নিজেদের ক্রিকেটার পারফরমেন্স খারাপ করলে আমরা বলবো, কিন্তু আপনি আউট দিয়ে দিবেন না, নট আউট এলেও সেটা তো ভাই মানা যাবে না। মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে সাউথ আফ্রিকা ম্যাচে, তাহিদ হৃদয়ের ক্ষেত্রে আউট করে মোটামুটি ম্যাচটাই নষ্ট করে দেওয়া হলো। এই যে ঘটনাগুলো ঘটেছে এবারে বিশ্বকাপে, যেই ম্যাচেসগুলোতে আসলে আম্পায়ারিং এর প্রভাব থাকা উচিত ছিল না, বাংলাদেশ এক্সপেক্টও করে না, সেটাই ঘটেছে। ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ খেলবে, সেখানটাই ঘটবে না। 15 ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি রোহিত শর্মাই তো মনে হচ্ছে যখন বল করা হয়েছিল, রুবেল হোসেনের বল এখানটায় এই বরাবর আসছে, সেটাকে হচ্ছে নো বল ঘোষণা করা হয়েছে। তারপরে ক্যাচ নেওয়ার পর যেই ক্যাচে মানে স্পষ্ট দেখা যাচ্ছিল যে পা হচ্ছে বাউন্ডারি লাইন ছুঁয়েছে, সেখানটায় আউট দিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাগুলো ঘটেছিল। 2022 বিশ্বকাপে যদি দেখি, আম্পায়াররা আসলে যে ঘটনা ঘটিয়েছিলেন অস্ট্রেলিয়ার এডিলেইডে, বাংলাদেশকে আসলে বৃষ্টি বিঘ্নিত সেই ম্যাচে জোর করে অনেকটা ভেজা মাঠে নামানো হলো, এবং বিরাট কোহলি ফেক ফিল্ডিং পুরো পৃথিবীর মানুষ দেখলো, আসলে আম্পায়ারদের চোখে পড়লো না। থার্ড আম্পায়ার মানে তৃতীয় নয়ন বলতে একজন থাকেন, তার কামই হচ্ছে এই ঘটনাগুলো পর্যবেক্ষণ করা। তার কাছেও সেই সময় ফিল্ড আম্পায়ার মরিস এরাসমাস, তার কাছে দুই ব্যাটসম্যান বাংলাদেশে যারা ব্যাট করছিলেন ক্রিজে কমপ্লেইন করলেও তার কাছে মনে হলো যে না, এটা আসলে রিভিউ করার কোনো দরকার নেই, এটা খোঁজখবর নিয়ে কোনো দরকার নেই। ওয়াকিটকি তোমার ব্যাটারি ছিল না সেই সময়। এখন যদি এবারও আম্পায়ারিং নিয়ে ইস্যু হয়, ওয়াকিটকির ব্যাটারি যদি ফুরিয়ে যায়, কিংবা যদি শুধুমাত্র কখন পায়ে লাগবে ক্রিকেটারের বল সেই অপেক্ষায় থাকেন আম্পায়াররা, তাহলে এই ম্যাচেও আম্পায়ারিং যে একটা ফ্যাক্ট হবে সেটা নিয়ে কোনো ডাউট নেই। আমি আরেকবার মনে করিয়ে দিই যে বাংলাদেশ এবং ভারত 1 তারিখে নিউ ইয়র্কে যে প্রস্তুতি ম্যাচ খেলেছিল, সেখানটাও কিন্তু একটা মজার ঘটনা ঘটেছে। ঘটনাটা কি জানেন? সেই পার্টিকুলার ম্যাচে, মানে ওটা একটা নিরীহ ম্যাচ, ওয়ার্ম আপ ম্যাচ, সেই পার্টিকুলার ম্যাচেও কিন্তু স্ট্যাম্পিং না রান আউট কিছু একটা হবে, যেটা হচ্ছে অন দ্য লাইনেও না, আপনি যদি নট আউট হন তাহলে বিহাইন্ড দ্য লাইন, লাইনের ভিতরে থাকতে হবে, আউট দিয়ে দেওয়া হয়েছে ভাই। এই ঘটনাগুলো ঘটে, সেটা প্রস্তুতি ম্যাচ হোক, মানে ফ্রেন্ডলি ম্যাচ হোক, কিংবা সত্যিকারের ম্যাচ হলে তো কোনো কথাই নেই। সো আম্পায়ারিং ইজ গনা বি আ বিগ ইস্যু। আরেকটা আমার কাছে মনে হয় যে সাকিব ভার্সেস শেহবাগ, এই যে আলোচনা, এটা আমার কাছে মনে হয় যে অন্তত কিছু ক্ষেত্রে সাকিব আল হাসানকে একটা মাইন্ড সেটআপের মধ্যে রাখবে টু প্রুভ হিমসেলফ এগেইন। তিনি যে টি-20তে ফুরিয়ে যাননি, সাকিব আল হাসান ইজ আ সাকিব আল হাসান। সাকিব আল হাসান মোর দ্যান বীরেন্দ্র সেহবাগ অর আদার এক্স ক্রিকেটার অফ ইন্ডিয়া। সাকিব আল হাসান পুরো বাংলাদেশের প্রাণ, এবং সাকিব যদি পারফর্ম করেন আসলে আর অন্য কারো সহযোগী রোল হলে, অক্সিলারি রোলটা হলেই চলে বাংলাদেশের জয়ের জন্য। সেই ব্যাপারটা প্রমাণ করার একটা দারুণ মঞ্চ। নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, 64 রান করেছেন, প্রমাণ করেছেন। কিন্তু ভারতের যেই সাবেক ক্রিকেটার এরকম একটা মন্তব্য করলেন, সাকিবের লজ্জাবোধ, চিন্তা ভাবনা, এইগুলো নিয়ে যখন তিনি কথাবার্তা বললেন, আমার কাছে মনে হয় ভারতের এগেইনস্টে সাকিবের কিছু করে দেখানো উচিত, এবং সেই অ্যাবিলিটি সাকিবের রয়েছে। থার্ড যে ফ্যাক্ট আমার কাছে মনে হয় সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান, যাকে আসলে অনেকেই হিসাবের মধ্যে রাখে, অনেকেই রাখে না। দেখুন, আইপিএল খেলে এসেছেন, এবং আইপিএল মুস্তাফিজের যে পারফরমেন্স সেটা হচ্ছে যেদিন তিনি আইপিএল থেকে চলে আসেন সেদিন পর্যন্ত তিনি ওই সময় পর্যন্ত আইপিএলের হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন, জয়েন্টলি 14টা উইকেট নিয়েছিলেন সম্ভবত। এবং মুস্তাফিজ যদি পুরো আইপিএলটা খেলতেন তাহলে শুধুমাত্র তার নাম্বার অফ উইকেটস বাড়তো না, শীর্ষ উইকেট টেকার হবার দৌড়ে তিনি আরও এগিয়ে যেতেন। শুধু ব্যাপারটা এরকম ছিল না, চেন্নাই সুপার কিংস যারা হচ্ছে শিরোপার অন্যতম দাবিদার কিন্তু শেষ পর্যন্ত রেসে প্রপারলি টিকতে পারে নাই, সেই দলটারও কিন্তু একটা বিগ চান্স ক্রিয়েট হতো রেসে ঠিকভাবে থাকতে। মুস্তাফিজের পাতিরানাকে হারানোর পর দলটা কতটা এলোমেলো হয়ে গেছিল, এবারে আইপিএল যারা ফলো করছেন তারা নিশ্চয়ই দেখেছেন। সো মুস্তাফিজ ইজ গোয়িং টু বি আ বিগ ফ্যাক্ট। আইপিএল এর ভেরি ফার্স্ট ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে চেন্নাই সুপার কিংসের হয়ে মুস্তাফিজ যে পারফর্ম করেছেন, যেভাবে কোহলিদের পাতিদারদের নাকা নিচু পানি খাইয়েছেন, যেভাবে এবারের আইপিএল এর প্রথম উইকেট টেকার থেকে শুরু করে প্রথম ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, আমার কাছে মনে হয় মুস্তাফিজের এই এক্সপিরিয়েন্সটা ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপের এগেনস্টে বাংলাদেশের হয়ে একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে, এবং সেই কাজটা করা উচিত। মাহমুদুল্লাহ রিয়াদ আমার কাছে মনে হয় তিনি যদি সব ঠিকঠাক থাকে, আমরা তো আসলে বলতে পারি না যে কি খেলবে কি খেলবে না, শেষ মুহূর্তের আসলে অনেক ব্যাপার স্যাপার থাকে। রিয়াদ ভাই তার কিন্তু অনেক কিছু করার রয়েছে। ভারতের বিপক্ষে ম্যাচ ডুবানোর ক্ষেত্রে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমের সেই যে
বোকামি করে শট মারা, একই টাইপের শট মেরে শেষ পর্যন্ত জেতা ম্যাচ, 3 বলে 1 রান 2 রান লাগে, সেই ম্যাচকে শেষ পর্যন্ত আমরা আসলে পরাজিত হলাম। ওই জায়গাগুলো থেকে বের হবার আমার কাছে মনে হয় একটা বিগ চান্স রয়েছে এই ম্যাচে। মাহমুদুল্লাহ রিয়াদের নিশ্চয়ই ক্যারিয়ারের শেষ বেলায় এসে ইন্ডিয়ার বিপক্ষে অবিস্মরণীয় কিছু করে দেখানোর একটা ইচ্ছা রয়েছে, এবং সেটা যদি হয় বিশ্বকাপের মঞ্চে, তাহলে কিন্তু এটা নিয়ে কোনো ধরনের প্রশ্ন নেই। সো মাহমুদুল্লাহ রিয়াদ আমার কাছে মনে হয় হি কুড বি আ বিগ ফ্যাক্ট। আমার কাছে মনে হয় বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট সো ফার এবারে ওয়ার্ল্ড কাপে খুব ভালো করেছে। বাংলাদেশ যে ম্যাচেসগুলো জিতেছে বোলারদের বিশাল অবদান ছিল। সো তানজিম সাকিব এবং রিশাদ এই দুজনকে আমার কেন যেন মনে হচ্ছে তারা এক্স ফ্যাক্টর হতে পারে। কারণটা কি? কারণটা হচ্ছে রিশাদ সম্পর্কে তুলনামূলকভাবে আসলে কিন্তু মানে যেহেতু আমাদের এক্সপোজারটাই আমরা আমাদের লেগ স্পিনারকে অনেক পরে দিয়েছি, নতুন ক্রিকেটার আমরা বলতে পারি, তুলনামূলকভাবে তার সম্পর্কে জ্ঞানটা কম। যেই ক্রিকেটার সম্পর্কে আপনি তুলনামূলক কম জানবেন তার এগেনস্টে ভুল করার প্রবণতা বেশি থাকবে, কারণ আপনার স্টাডি নেই। সো রিশাদ কুড বি আ বিগ ফ্যাক্ট। তানজিম সাকিব তো যেভাবে নেপালের বিপক্ষে, যেভাবে অন্যান্য ম্যাচেসগুলোতে পারফর্ম করেছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পারফর্ম করেছেন, সো তানজিম সাকিব আমার কাছে মনে হয় তানজিম সাকিব যদি সব ঠিকঠাক থাকে এবং ম্যাচে যদি 11-এ তিনি ঠিকঠাকভাবে পারফর্ম করতে পারেন, খেলতে পারেন, শেষ মুহূর্তে অনেকের ইনজুরি কনসার্ন হয়, এই ইস্যুসগুলো থাকে। সো ওই জায়গাটা আমার কাছে মনে হয় যে দুজন বোলার যাদের সম্পর্কে এই মুহূর্তে ওয়ার্ল্ড ক্রিকেটেরই খুব ভালো ধারণা রয়েছে, সেটা বলার কোনো সুযোগ নেই। সো তারা একটা সারপ্রাইজ প্যাকেজ হতে পারে। ইন্ডিয়ার বিপক্ষে মুস্তাফিজ যেভাবে পারফর্ম করেছিলেন, তার যখন ডেবু হয়েছিল মোটামুটি আমরা বলতে পারি, সেই সময়টায় যেভাবে ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দিয়েছিলেন, মহেন্দ্র সিং ধোনি তাকে হচ্ছে কোনোই মেরেছিলেন, এরকম ঘটনা আমরা দেখেছিলাম। সো ওই জায়গা থেকে তানজিম সাকিব এবং রিশাদ এই দুজন ক্রিকেটার আমার কাছে মনে হয় যে দে কুড প্লে আ বিগ রোল ফর বাংলাদেশ। লিটন কুমার দাস, লাস্ট আলোচনাটা করবো যাকে নিয়ে। দেখুন, লিটনের পারফরমেন্স নিয়ে, ফর্ম নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে, সেটা থাকবে, খুব স্বাভাবিক। কিন্তু ভারতকে পেলে লিটন কিন্তু অন্যরকম হয়ে যান। আমরা এশিয়া কাপে সেটা দেখেছি। আমরা এডিলেডে যে আলোচনাটা আমি বললাম, আম্পায়ারকে কেন্দ্র করে যে বিতর্কটা তৈরি হয়েছিল, বাংলাদেশকে জোর করে মাঠে নামানো হয়েছিল, বৃষ্টি স্নাত একটা সিচুয়েশন ছিল, সেখানটায় ভেজা মাঠে বাংলাদেশি ক্রিকেটাররা নেমেছিলেন, ফেক ফিল্ডিং নিয়ে কোনো ধরনের কোনো কিছু করা হয়নি, আম্পায়াররা দেখেও না দেখার মান করেছিলেন। লিটন কুমার দাস কিন্তু বাংলাদেশকে ওই ম্যাচটা জিতিয়েই দিয়েছিলেন, অলমোস্ট একাই, সিঙ্গেল হ্যান্ডেডলি। মাঝখানে ওই ইন্টারাপশনটা না হলে ওই ম্যাচের ফলটা কি হতো এটা আপনারা সবাই জানেন। সো লিটন কুমার দাস তার ফর্ম নিয়ে, পারফরমেন্স নিয়ে যত আলোচনা হোক না কেন, ভারতের বিপক্ষে লিটন কুমার দাস ইজ এ ডিফারেন্ট ক্রিকেটার ভাই। লিটন কুমার দাস কুড বি আ বিগ ফ্যাক্ট আমার কাছে মনে হয়। ওভারঅল আমার কাছে মনে হয় বাংলাদেশের যথেষ্ট জয়ের সম্ভাবনা রয়েছে। কাগজে কলমে, শক্তিমত্তায়, এইসব যদি হিসাব নিকাশ করি তাহলে হচ্ছে আপনাকে বিমর্ষ হতে হবে। বাংলাদেশ এবং ইন্ডিয়া টি-20 স্ট্রাকচার, দলের ভারসাম্য, কোনো কিছুর সাথে কোনো কিছুর তুলনা করাটা ঠিক হবে না। কিন্তু ইন্সপিরেশনে অনেক জায়গা রয়েছে, অনেক ইতিহাস রয়েছে, অনেক ঘটনা প্রবাহ রয়েছে যেগুলো টিম টাইগার্সকে উদ্বুদ্ধ করতে পারে। একটা দল যদি দল হয়ে উদ্বুদ্ধ হয়ে খেলতে পারে তাহলে কি ঘটতে পারে? তাহলে নিউজিল্যান্ডের মতো দলকেও নকড আউট করে দিতে পারে আফগানিস্তান, পাকিস্তানের মতো দলও ইন্ডিয়ার গ্রুপে এসে পরের রাউন্ডে যাবে, এরপর তারা আবার সেমিফাইনাল খেলবে, এরকম স্বপ্ন নিয়ে আসার পরও ইউএসের মতো দলের কাছে পরাজিত হতে পারে। সো আপনি যদি আপনার সেরাটা দেন, আপনি যদি বিশ্বাস করেন আপনি জিততে চান, বাংলাদেশ দল যদি সেই বিশ্বাসটা রাখে নিজেদের উপরে, অবশ্যই ভারতের বিপক্ষে অসাধারণ কিছু করা সম্ভব। সবাই ভালো থাকবেন। টেক গ্রেট কেয়ার।